নজর রাখতে হবে ভবানী ভবনের দিকে, কেননা সেখানে এই মুহূর্তে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতি মামলায় আবারও সিআইডির মুখোমুখি অভিষেক। সময়ের আগে ভবানী ভবনে তিনি হাজিরা দিয়েছেন। সই কাণ্ডে বৃহস্পতিবারই অভিষেককে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সূত্রের খবর, একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন অভিষেক। আমাদের সঙ্গে আমাদের একাধিক প্রতিনিধিরা রয়েছেন, সুপ্রিয় এবং সুজয় দুজনেই রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, এর আগে বৃহস্পতিবার 5.5 ঘন্টা জেরার মুখোমুখি হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোতে এখনো পর্যন্ত তথ্যের অসঙ্গতি মিলেছে বলে সিআইডি সূত্র মারফত জানতে পারছো? দেখো, তদন্ত মাঝপথে বলা চলে আটকে রয়েছে একটা জায়গাতেই, সেটা হলো বারবার যেটা বলা হচ্ছে সিআইডির তরফ থেকে যে রেজলিউশনের কপি। আমরা জানি যে কোনো এই ধরনের বিরোধী দল যখন তারা তাদের দলনেতা নির্বাচন করে, সেক্ষেত্রে তাদের এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার একটা রেজলিউশন হয়। রেজলিউশনে সমস্ত বিধায়করা বা সংখ্যাগরিষ্ঠ বিধায়করা তারা দলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে মত দেন। কীভাবে মত দেন? সইয়ের আকারে মত দেন। অর্থাৎ যে সমস্ত বিধায়করা বা অধিকাংশ বিধায়করা যদি সই করেন, তাহলে সেই সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতেই নির্বাচিত হন কে কোন পদে থাকছেন পরিষদীয় দলের। এক্ষেত্রে তৃণমূল যখন বিরোধী দলে আসে, তখন তারা যে 70 জন বিধায়ক তারাই প্রত্যেকেই সই করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় দলনেতা হবেন বিরোধী দলের, এবং বাকি যা উপনেতা এবং পরিষদীয় দলের যে নেতা হবে প্রত্যেকটা ক্ষেত্রেই দলের মতে শিলমোহর দেওয়া ছিল 70 জন বিধায়কের। কিন্তু প্রশ্ন সেখানে কয়েকজন অনুপস্থিত বিধায়ক ছিলেন যারা সেই বৈঠকে যাননি, যাদের মতামত নেওয়া হয়নি, তা সত্ত্বেও তাদের নামে সই হয়ে গিয়েছে। এবং শুধু সই হয়নি, সেই সই সম্বলিত যে রেজলিউশনের কপি এবং যে দলীয় চিঠি, সেটা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে লেখা সেই চিঠি পৌঁছে গিয়েছিল স্পিকারের কাছে। স্পিকার তার ভিত্তিতেই নির্বাচন করেছিলেন যে কে বিরোধী দলনেতা হবেন। কিন্তু সেইখানে যে সই জাল করা হয়েছিল, অনুপস্থিত বিধায়করা পরে দাবি করেন যে তারা উপস্থিত ছিলেন না, কিন্তু তাদের নামে সই করে দেওয়া হয়েছে। তার ভিত্তিতেই বিধানসভার ক্ষেত্র থেকে অভিযোগ দায়ের হয় এবং তার তদন্তভার এই মুহূর্তে সিআইডি নিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তদন্ত অনেক দূর এগিয়ে গেলেও এখনও পর্যন্ত পাওয়া যায়নি। মিসিং লিঙ্ক রয়েছে কিন্তু সেই রেজলিউশনের কপি, যে কপিটা বিধানসভা স্পিকারের কাছে রয়েছে কিন্তু দলের কাছে এখনো পর্যন্ত নেই। আর কেন নেই, কোথায় সেটা, তার কোনো উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পারছেন না। প্রথম দিন তাকে জিজ্ঞাসাবাদে একই প্রশ্ন করা হয়েছিল, তার বক্তব্য তিনি জানেন না, তিনি কার্যত দায় এড়িয়ে গিয়েছেন। এবং যখন বারবার তদন্তকারীরা চেপে ধরছিলেন যে তিনি দায় এড়াতে পারেন না, তখন তদন্তকারীদের উপরেই কার্যত মেজাজ নিয়ে কথা বলেন বা তিনি মেজাজ হারিয়ে ফেলেন, তেমনটাই সূত্র মারফত জানা গিয়েছিল। তারপরেও তদন্তকারীরা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন যে বিধায়কদের নামে সই করা হয়েছে তাদের বিষয়টি তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন কিনা। তাও দায় তিনি এড়িয়ে যান এবং এড়িয়ে গিয়ে সেই বিধায়কদের উপরেই ঘুরিয়ে দায় চাপান যে তারাই বলতে পারবে যে কি করে তাদের সই এলো। অর্থাৎ কোনো দায় নিজের ঘাড়ে নেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তদন্তকারীদের বক্তব্য তিনি কোথাও একটা কিছু লুকানোর চেষ্টা করছেন। সত্য যাচাইয়ের জন্য তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া হলো। ভবানী ভবনে আজকে তিনি হাজির হলেন, কিন্তু তার কাছে আমরা কোনো নথি দেখতে পাইনি। এবার নথি ছাড়া মৌখিক জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রেজলিউশনের কপি কোথায় তার সম্পর্কে যদি সদুত্তর দিতে পারেন, তাহলে তদন্তকারীরা পরবর্তীতে তাকে নাও তলব করতে পারেন। কিন্তু যদি এখনো সেই প্রশ্নের উত্তর না পাওয়া যায়, তদন্তের মুখোমুখি হতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ যদি এই জেরাতে সন্তুষ্ট হন সিআইডির আধিকারিকেরা, তাহলে হয়তো পরবর্তীতে তাকে নাও ডাকা হতে পারে। কিন্তু সবটাই নির্ভর করছে এই পুরো জেরা প্রক্রিয়াটা কতক্ষণ চলবে এবং জেরার শেষে কি আসছে সেদিকে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, সিআইডির মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভবানী ভবনের বাইরের ছবিটা আজকে তোমার মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো, কারণ এর আগের দিন আমরা দেখেছিলাম কর্মী সমর্থকেরা তারা ভিড় জমিয়েছিলেন। আজকে সেরকম কোনো ছবি দেখা যাচ্ছে? কেননা আর কিছুক্ষণ পরে কুণাল ঘোষ, তারও তো আসার কথা রয়েছে। মধুকল্পিতা, দেখো তোমাকে আমি বাইরের ছবিটা দেখাবো, কিন্তু তার আগে যে বিষয়টা প্রথমেই জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু আধ ঘন্টার বেশি সময় হয়ে গেছে। 12টা বাজার কিছুটা সময় আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দ্বিতীয়বারের মতন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য ভবানী ভবনে এসেছেন। এবং যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো শেষ হওয়ার পর কিছু সময় আগে থেকেই কিন্তু জিজ্ঞাসাবাদের আজকের যে পর্ব সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এমনটাই আমরা সিআইডি সূত্রে জানতে পারছি। এবং সেক্ষেত্রে আজকেরও কিন্তু গোটা এই যে ইন্টারোগেশন প্রসেস বা প্রসিডিওর সবটাই কিন্তু ভিডিওগ্রাফি করা হবে। যে স্টেটমেন্ট তিনি দেবেন সবটা কিন্তু রেকর্ড করা হবে। আর তুমি যে বাইরের ছবিটা দেখতে চাইছিলে, আমার ক্যামেরা পার্সন অভিজিৎ আমার সঙ্গে রয়েছে, দেখানোর চেষ্টা করব। একেবারে দেখো, ভবানী ভবনের যে মূল প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথের বাইরে এমনি সাধারণ দিনে যেমন পুলিশের যারা কর্মীরা যাদেরকে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয় তারা তো রয়েছেই নি, কিন্তু তার বাইরে গিয়েও কিন্তু বেশ কিছু সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে মোতায়েন রাখা হয়েছে। এমনকি এক্সট্রা কলকাতা পুলিশের যে ফোর্স সেই ফোর্সও মোতায়েন রাখা হয়েছে। তো সব মিলে কিন্তু নিরাপত্তার একটা আঁটোসাঁটো বেষ্টনী রয়েছে। তার মধ্যে দিয়েই ভেতরে অভিষেক
বন্দ্যোপাধ্যায়ের এই বিধানসভার সই জালিয়াতি মামলায় বা তদন্তে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। এবং তুমি যেটা বললে একদমই তাই, আজ 3টে থেকে 3:30 নাগাদ কুণাল ঘোষ তিনিও এসে পৌঁছবেন ভবানী ভবনে, তাকেও এই ঠিক একই মামলাতে জিজ্ঞাসাবাদ করা হবে, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে। তবে এই প্রথম নয়, ইতিপূর্বেও কিন্তু কুণাল ঘোষের সঙ্গে তদন্তকারীরা কথা বলেছিলেন। তবে শুধু কুণাল ঘোষ নয়, নয়না বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেক বিধায়ক, তাদের সঙ্গেও কিন্তু কথা বলে তাদের বয়ান ইতিমধ্যেই তদন্তকারীরা নিয়েছেন। এমনকি যেটা আরও তাৎপর্যপূর্ণ, যে সমস্ত বিধায়করা উপস্থিত ছিলেন না বা যাদের অনুপস্থিতিতে তাদের স্বাক্ষর করা এই রেজুলেশন বুক যেটা বিধানসভায় জমা পড়েছিল, সেই বিষয়টা মিলিয়ে দেখার জন্য কিন্তু ইতিমধ্যেই কয়েকজন বিধায়কের হাতের লেখার নমুনা পর্যন্ত তদন্তকারীরা সংগ্রহ করেছেন, তাদের বয়ানও নিয়েছেন। এমনকি তারা কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন যে সই তাদেরকে দেখানো হয়েছে সিআইডির তরফ থেকে বাজেয়াপ্ত করা নথিতে, সেই সই তাদের করা নয়। তাহলে সেই সই রেজুলেশন বুকে বা স্বাক্ষর কে বা কারা করলেন? এমনকি এই যে রেজুলেশন বুক যেটা বিধানসভাতে জমা পড়েছিল, তার নিচে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও স্বাক্ষর রয়েছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাকি যারা উপস্থিত ছিলেন তাদের সম্পর্কিত তথ্য কেন সঠিকভাবে দিতে পারছেন না, এমনকি এই রেজুলেশন বুক সম্পর্কিত সঠিক তথ্য দিচ্ছেন না কেন, সেখানেই কিন্তু তদন্তকারীরা কোথাও গিয়ে মনে করছেন যে তিনি কিছু আড়াল করার চেষ্টা করছেন। এবং ইতিপূর্বে আমরা দেখেছি যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে কেন্দ্রীয় কার্যালয়, ক্যামাক স্ট্রিটের অফিস, সব জায়গাতে তল্লাশি চালিয়েছিলেন এই রেজুলেশন বুকের হদিশ পাওয়ার জন্য, কিন্তু তখনও কিন্তু সেই হদিশ পাননি তারা। আর সেই কারণেই আবারও দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের মুখোমুখি আজকে হয়েছেন। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, কতটা সময় ধরে চলে আজকের এই জিজ্ঞাসাবাদ সেটাই কিন্তু এখন দেখার। মধুকল্পিতা, ধন্যবাদ তোমাকে। আমি তদন্তে সহযোগিতা করি, আমাকে ডাকা হয়েছে, আমি যাব, আমি তদন্তে সহযোগিতা চিরকাল করি, আমি আগামীকালও তদন্তে পুরোপুরি সহযোগিতা করি। মুখোমুখি যদি বসানো হয়, মুখোমুখি বসানো হলে আমি কি পেছন ঘুরে বসবো? আমি তো মুখোমুখিই বসবো। যেহেতু অভিযোগ এসেছে যে এমএলএদের সিগনেচার নকল করা হয়েছে, ফেক সিগনেচার করা হয়েছে, এবং তৃণমূলের এমএলএ বলছেন যে যদি আমাদের সিগনেচার ফেক করা হয়ে থাকে তাহলে কোনো উপযুক্ত শাস্তিতে ব্যবস্থা নেওয়া হোক। আমরা বলছি না, এটা তৃণমূলের এমএলএরাই বলছে, যাদের সই যারা বলছেন আমরা করিনি, বা অন্যান্য এমএলএরা যারা সই করেছিলেন তারাও বলছে যে যদি কারো কোনো এমএলএ সই যদি ফেক করা হয় তাহলে আইন অনুসারে যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাই নেওয়া উচিত। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আমিও নই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নন, মমতা বন্দ্যোপাধ্যায়ও।